ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো, কালকের থেকে আমরা একটা সেশন শুরু করেছি যারা তোমরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য, যেই সেশনে আমরা ডেলি বেসিসে লাইফ সায়েন্সের এমসিকিউ 2 মার্কস কোয়েশ্চেন এগুলো সলভ করব চ্যাপ্টার ওয়াইজ। কালকের ভিডিওতে অলরেডি আমরা 10টা চ্যাপ্টার 5-এর এমসিকিউ কোয়েশ্চেন সলভ করেছি, যে ধরনের কোয়েশ্চেন এক্সামে আসে সেই ধরনের কোয়েশ্চেন। ওকে, আজকে আবার আমরা চ্যাপ্টার 5 থেকে 15টা শর্ট কোয়েশ্চেন 1 মার্কের কোয়েশ্চেন সলভ করতে চলেছি। তো তোমরাও আমার সাথে সাথে সলভ করো এবং নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও কে কত স্কোর করলে আউট অফ 15। ওকে, তো চলো তাহলে আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। ভিডিও শুরু করার আগে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ডেইলি ভিডিও পাওয়ার জন্য। তো চলো স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে কোনো জলাশয়ে বিওডির মান অত্যাধিক হলে মানে বৃদ্ধি পেলে তা কি নির্দেশ করে? বিওডির ফুল ফর্ম কি? বিওডির ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তার মানে অক্সিজেনের ডিমান্ড বাড়ছে বা চাহিদা বাড়ছে। কখন অক্সিজেনের চাহিদা বাড়বে জলাশয়ে? যখন জলাশয়ে জৈব বর্জ্যের পরিমাণ খুব বেশি হয়ে যাবে। ওকে, তো এটা তাহলে কারেক্ট। প্লাস দেখো, যখনই জৈব বর্জ্য পদার্থের পরিমাণ জলাশয়ে বৃদ্ধি পাবে তখনই তাকে বিশ্লেষণ করার জন্য অণুজীবের সংখ্যাও বৃদ্ধি পাবে। ওকে, কারণ অণুজীবরাই তাদের উৎসেচকের সাহায্যে এইসব জৈব বর্জ্য পদার্থ বিশ্লেষণ করবে এবং এই অণুজীবদের কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হবে। ওকে, জলে যে অক্সিজেন দ্রবীভূত থাকে অর্থাৎ ডিজলভড অক্সিজেন তার প্রয়োজন পড়বে। ওকে, তো যার ফলে কি হবে? এই অণুজীবদের অক্সিজেনের চাহিদা বাড়বে। ওকে, তো তার মানে কি হবে? আমাদের বিওডির পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে জলাশয়ে যদি জৈব বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেগুলিকে ভাঙার জন্য অণুজীবের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং অণুজীবরা এটা ভাঙবে হচ্ছে ডিজলভড অক্সিজেন বা জলে দ্রবীভূত অক্সিজেনের সাহায্যে, যার ফলে তাদের অক্সিজেনের ডিমান্ড বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বাড়বে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, এ এবং সি উভয়। এখানে তোমাদের একটা মনে রাখার ব্যাপার যে যখন বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ছে তার মানে তখন জলে উপস্থিত যে দ্রবীভূত অক্সিজেন তার পরিমাণ কি হবে? তার পরিমাণ কমবে, কারণ অণুজীবরা অক্সিজেনকে গ্রহণ করেই কাজ করছে, জৈব বর্জ্যকে ভাঙছে। তাহলে জলে যে দ্রবীভূত অক্সিজেন তার পরিমাণ ধীরে ধীরে কি হবে? কমতে থাকবে। তাহলে বিওডি যখন বাড়ে তখন জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে, কারণ সেটা তখন অণুজীবরা ইউজ করতে থাকে। ঠিক আছে, এই কনসেপ্টটা যেন তোমাদের ক্লিয়ার হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, বলছে কোন পপুলেশনের আয়তন বৃদ্ধির কারণ কি? প্রথমে বলেছে ন্যাটালিটি এবং মর্টালিটি বৃদ্ধি, না এটা ঠিক নয়। ন্যাটালিটি হ্রাস, মর্টালিটি বৃদ্ধি, এটাও ভুল। থার্ড বলছে দেখো ন্যাটালিটি বৃদ্ধি এবং মর্টালিটি হ্রাস, এটা সঠিক হবে। কেন সঠিক? ন্যাটালিটি মানে হচ্ছে কোনো একটা পপুলেশনের জন্মের হার। ঠিক আছে, তাহলে যত বেশি বাচ্চা জন্মাবে তত পপুলেশনের আয়তন বৃদ্ধি পাবে, তাহলে ন্যাটালিটি বৃদ্ধি হলে আয়তন বৃদ্ধি পাবে। আর মর্টালিটি হচ্ছে কোনো একটা পপুলেশনে একক সময়ে কত সংখ্যক লোক মারা যাচ্ছে, তো মারা যাওয়া লোকের সংখ্যা যত কমবে তাহলে তাতেও কি হবে? আমাদের পপুলেশনের আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাটালিটি বৃদ্ধি এবং মর্টালিটি হ্রাস। ওকে, লোকের জন্মের হার বাড়লে এবং মৃত্যুর হার কমলে আমাদের পপুলেশনের সাইজ ওভারঅল বৃদ্ধি পাবে। ওকে, থার্ড কোয়েশ্চেন যাচ্ছে। দেখো, বলছে পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কোনটি? বিপন্ন প্রজাতি বলতে এন্ডেঞ্জার্ড স্পিসিসকে বোঝায়। দেখো এখানে কি কি অপশন আছে? লায়ন টেইলড ম্যাকা, রেড পান্ডা, ওরাং ওটাং, নীলগিরি তাহার। তো দেখো তার মধ্যে ওরাং ওটাং ভারতে পাওয়াই যায় না। ওকে, ওরাং ওটাং জেনারেলি সাউথ এশিয়ার যে দেশগুলো সুমাত্রা, বোর্নিও এইসব দেশে পাওয়া যায়। লায়ন টেইলড ম্যাকা এবং নীলগিরি তাহার এই দুটোই কিন্তু আমাদের পাওয়া যায় ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাটে। ঠিক আছে, তো তাহলে এগুলোও হবে না আমাদের। তাহলে সঠিক উত্তর কি হবে? রেড পান্ডা। রেড পান্ডা কোথায় পাওয়া যায়? রেড পান্ডা পাওয়া যায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়, এছাড়া সিকিমে, অরুণাচল প্রদেশে। ঠিক আছে, এবং এগুলো সবই আমাদের পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের আন্ডারেই পড়ে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, রেড পান্ডা।
তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো, ভারতে 4টি হটস্পট রিজিয়ন রয়েছে, সেই 4টি হটস্পট রিজিয়নের নাম নিচে কমেন্ট সেকশনে লিখে তোমরা আমাকে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে দেখো, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্রিন হাউস গ্যাস থাকে? তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? কার্বন ডাই অক্সাইড। ওকে, এটা খুবই ইজি। অ্যারাউন্ড 76% গ্রিন হাউস গ্যাসই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ড্যাশের সূত্রপাত হয় আরাবাড়ি অরণ্যে। দেখো, আরাবাড়ি অরণ্যে শাল গাছ সংরক্ষণের জন্য সেখানকার যে স্থানীয় মানুষরা তারা আন্দোলন করছিলেন এবং সেটার সাপেক্ষেই প্রথম শুরু হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয় হচ্ছে এই আরাবাড়ি অরণ্যে শাল গাছ সংরক্ষণের জন্য। তো তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, এই আরাবাড়ি অরণ্য মেদিনীপুর জেলায় অবস্থিত। কোন মেদিনীপুর, পূর্ব না পশ্চিম, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, সুন্দরবনে এক শৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়, এটি সত্য না মিথ্যা? এটি সর্বৈব মিথ্যা। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষিত হয়, এক শৃঙ্গ গন্ডার নয়। এক শৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয় গরুমারা, জলদাপাড়া এই সমস্ত অভয়ারণ্যে। ওকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন সাইডে। নেক্সট কোয়েশ্চেন, কোন রোগের জন্য দায়ী উপাদানগুলিকে কার্সিনোজেন বলা হয়? তোমরা এই টার্মটার সাথে সবাই পরিচিত যে ক্যান্সার রোগ সৃষ্টিকারী উপাদানগুলিকে আমরা কার্সিনোজেন বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। ওই একটি বিষয় তোমাকে খুঁজে বার করতে হবে। কি কি অপশন আছে? কোর অঞ্চল, বাফার অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ট্রানজিশন জোন। দেখো, কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন জোন, এই তিনটে নিয়েই বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই বাকি 3টে অঞ্চল থাকে। একদম ভিতরের অঞ্চল যেখানে কারুর প্রবেশ নিষেধ, শুধুমাত্র যেখানে প্রাণীরা বা উদ্ভিদরাই তাদের নিজেদের মতো বিচরণ করতে পারে, ঠিক আছে, প্রাণীরা বিচরণ করতে পারে, উদ্ভিদরা নিজেদের মতো থাকতে পারে, সেটা কোর। তারপরে রিজিয়নটাকে আমরা বলি ট্রানজিশন জোন, এবং তারপর একদম বাইরের দিকে রিজিয়ন যেখানে হ্যাঁ মানুষের যাতায়াত রয়েছে সেই ধরনের অঞ্চলকে বা বসবাস করতে পারে এই ধরনের অঞ্চলকে আমরা বলি বাফার রিজিয়ন। তাহলে এই 3টে রিজিয়নই বায়োস্ফিয়ার রিজার্ভের রিজিয়ন। নেক্সট কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন। জিন ব্যাংক কিসের উদাহরণ বলতে হবে? এক্সিটু সংরক্ষণ, ইনসিটু, নাকি স্যাংচুয়ারি, না হটস্পট? খুবই ইজি কোয়েশ্চেন। জিন ব্যাংকে আমরা কি করছি, বিভিন্ন ধরনের উদ্ভিদের, ধরো আমরা বীজ বলতে পারো বা মুকুল বলতে পারো, এছাড়া স্পার্ম, ওভাম, ঠিক আছে, বিভিন্ন প্রাণীর, সেগুলোকে সংরক্ষণ করে রাখছি। তাহলে এগুলো কি? এগুলো সবই হচ্ছে এক্সিটু সংরক্ষণ। এক্সিটু মানে কি? এক্সিট মানে বাইরে, যেটা ন্যাচারাল অবস্থান কোনো একটা জিনিসের তার বাইরে কোথাও গিয়ে সংরক্ষণ করা, তাহলে এটা এক্সিটু সংরক্ষণ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো, এই ধরনের কোয়েশ্চেন প্রত্যেকবার আসে যে কয়েকটি জীবাণুর নাম দিয়ে দেবে, তার মধ্যে বলবে যে এর মধ্যে কে নাইট্রিফিকেশনে সাহায্য করে। অপশন কি? অ্যাজোটোব্যাক্টের, সিউডোমোনাস, নাইট্রোসোমোনাস, থায়োব্যাসিলাস। দেখো, এর মধ্যে সঠিক উত্তর হবে নাইট্রোসোমোনাস। ঠিক আছে, নাইট্রোসোমোনাস আমাদের যে অ্যামোনিয়া, ঠিক আছে, গাছ যে আমাদের আমাদের অ্যামোনিয়াকে নাইট্রেট এবং নাইট্রেটে পরিণত করতে সাহায্য করে হচ্ছে আমাদের এই নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টের ইত্যাদি ব্যাকটেরিয়ারা। ওকে, নাইট্রিফিকেশনে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয়? এটা তোমাদের জন্য একটু ট্রিকি হতে পারে কোয়েশ্চেনটা। অপশন দিয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, নামধাপা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং সবগুলিতে। দেখো, সিঙ্গালীলাতে সংরক্ষণ করা হয় দার্জিলিং এ, আমাদের পশ্চিমবঙ্গে, সেটা তোমরা সবাই জানো। এর পরের অপশন দেখো নামধাপা। নামধাপা হচ্ছে অরুণাচল প্রদেশের একটি ন্যাশনাল পার্ক, এখানেও কিন্তু রেড পান্ডার সংরক্ষণ করা হয়। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা সিকিমের, ঠিক আছে, এখানেও কিন্তু রেড পান্ডার সংরক্ষণ করা হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলিতেই। ওকে, তোমরা আবার যেন অপশন সি শুধু লিখে এসো না। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো, খুব ইজি। জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলগুলিকে কি বলা হয়? আমরা সবাই জানি এগুলোকে বলা হয় হটস্পট। ওকে, নেক্সট যাচ্ছি। নমুনা বীজকে যদি -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে রেখে দেওয়া হয়, দিয়ে এক্সিটু সংরক্ষণ করা হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ক্রায়ো প্রিজার্ভেশন। কি বলা হয়? ক্রায়ো প্রিজার্ভেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে, সত্য না মিথ্যা? এটি একদম সত্যি, কারণ জলাভূমি বা ওয়েটল্যান্ড আমাদের
জল থেকে, যেরকম আমাদের কিডনি যেমন রক্ত থেকে যেগুলো বাজে জিনিস সেগুলোকে পরিশুদ্ধ করে নেয়, ঠিক আছে, এবং সেটাকে বাজে জিনিসগুলোকে ইউরিন হিসেবে বার করে দেয় এবং বাকি রক্তের ভালো পার্টটাকে আবার রক্তবাহে ফেরত পাঠায়, তেমনি আমাদের যে জলাভূমি বা ওয়েটল্যান্ড সেটাও জলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ভারী ধাতু বা হেভি মেটালস, ঠিক আছে, এগুলোকে কি করতে হেল্প করে, এগুলোকে শোষণ করে জলকে পরিশ্রুত করতে হেল্প করে, ঠিক যেভাবে কিডনি আমাদের শরীরে রক্তকে পরিশ্রুত করে, ঠিক আছে, তাই জলাভূমিকে আমরা প্রকৃতির বৃক্ষ বলে থাকি। লাস্ট কোয়েশ্চেন, তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? দেখো, তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে যে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড থাকে সেগুলো যখন তাজমহল যে ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল দিয়ে তৈরি, যেটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে রিয়াকশন করে, তার ফলে কি হয়, ক্যালসিয়াম কার্বনেট ধরো H2SO4 এর সাথে রিয়াকশন করলো, তাহলে ক্যালসিয়াম সালফেটে পরিণত হয়, যার ফলে ওই যে মার্বেলের গায়ে স্টোন ক্যান্সার হয়, ঠিক আছে, তো যার ফলে তাজমহল বিবর্ণ হতে থাকে। তো তাহলে তাজমহল বিবর্ণ হওয়ার পিছনে আমাদের স্টোন ক্যান্সার হচ্ছে রোগটার নাম, আর কি দায়ী, কোন প্রাকৃতিক ঘটনা দায়ী? অ্যাসিড বৃষ্টি দায়ী, সঠিক উত্তর হবে অ্যাসিড বৃষ্টি। ওকে, তো এই ছিল আজকে আমাদের 15টি কোয়েশ্চেন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমাদের রিভিশন হলো আজকে আরো কিছুটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, নিচে কমেন্ট করে অ্যান্সার গুলো জানিও, যেগুলো জিজ্ঞেস করলাম, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব, কালকে যে ভিডিও আসবে, ওকে, তাতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ভিডিও রেগুলার বেসিসে তোমরা পেতে পারো এবং তোমাদের এক্সামের আগে রিভিশনটা খুব ভালোভাবে হয় এবং মাধ্যমিকে যাতে তোমরা লাইফ সায়েন্সে 90+ মার্কস স্কোর করতে পারো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।